নমস্কার। দিনের শেষে ভোটের দেশে গরম, কিন্তু গরমের মধ্যে আমি সেই গোত্রের যারা গরমের মধ্যেও গরম চা খাই। রাতে মোটামুটি ক কাপ চা বিক্রি হচ্ছে? মোটামুটি হয়ে যাচ্ছে 30-40 কাপ। 30-40 কাপ? কম তো, আরো বেশি হবে তো। গরম তো একটু, এই জন্য। তো ওই কি আইস টি না কি পাওয়া যায় একটু বরফ চাটা? ভোটের গরমে আছে এই জন্য। ভোটের গরমে হাওয়া কোন দিকে? সেটা এখন ব্যালট বক্স খোলা পরেই বলবে। এত যে চাকরি চুরি গেল, কি কেস হলো? সেটা উপর মহলের ব্যাপার, সেটা আমরা সাধারণ 20,000 চাকরি, সেটা আমরা বলতে পারবো না কিছু এই বিষয়ে। অনেকেই বলতে পারবে না, অনেকেই দাঁড়িয়ে পড়েছে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা অবশ্যই নিউ টাউন, এবং নিউ টাউনে যে জায়গাতে দাঁড়িয়ে পড়েছি এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা। এখানে বিভিন্ন যে নিউজ চ্যানেলগুলো রয়েছে, সেই নিউজ চ্যানেলের থেকে যারা বিভিন্ন সময় বিভিন্ন টক শো থেকে বেরোন, তারা অনেকটা রাত হয়ে যায়, তারা এই মুহূর্তে রয়েছেন এখানে। এবং আমি পাকড়াও করে নিয়েছি আজকে তিনজনকে। এই মুহূর্তে তিনজন রয়েছেন। নির্মল দা তো রয়েছেন, নির্মল মুখার্জি রয়েছেন, কৌস্তব বাগচি, বিজেপি মুখপাত্র কৌস্তব বাগচি রয়েছেন অরিত্র। এই মুহূর্তে তিনজনেই রয়েছে। আমি একবার শুরুতে মানে এমন একটা সময় কথা বলছি, কালকে আমি বিকাশদার বাড়িতে ছিলাম, বিকাশদাকে আমি একদম স্ট্রেট জিজ্ঞেস করলাম যে আপনার আজকে রাতে আপনার ঘুম হবে কিনা। 26,000 চাকরি, পিডিটা এত বেশি রকমভাবে চেপে যাচ্ছে, যার জন্য কোনোভাবেই মমতা সেটাকে শ্রাগ অফ করতে পারছেন না। এবং পারছেন না বলেই মমতা এমন কিছু এক্সট্রিম কথাবার্তা বলে ফেলছেন যেগুলো কোনো পলিটিশিয়ানের কাছ থেকে কাম্য নয়। কোনো সময় অধস্তন কথাবার্তা, যেমন নিম্ন রুচির কথাবার্তা বলে ফেলছেন, তুই তো করে কথা বলছেন। মানে কি এক্স্যাক্টলি বলবেন, শি হ্যাজ লস্ট হার ব্যালেন্স। মানে পরিষ্কার কথা, শি ইজ এভরিডে তুই তো করে আমি দেখছিলাম প্রতিদিনই যেটা হচ্ছে, উনি ওনার ব্যালেন্সটা হারিয়ে ফেলছেন। এটা কেন হারিয়ে ফেলছেন? তার কারণ হচ্ছে উনি একটা জিনিস বুঝে গেছেন মোটামুটিভাবে, আমরা সবাই সাংবাদিকরা একটা জিনিস বুঝেছি, মমতা বন্দ্যোপাধ্যায় যে 43% ভোট পেয়েছিল সেই ভোটটা আর ওনার নেই। উনি লড়াইটা শুরু করছেন 33 কিংবা 35 থেকে। তো 33 থেকে 35-এ ওঠা, সেই উঠে বিজেপির কাছে যাওয়া, বিজেপির 40%টা অ্যাডভান্স করছে, আর মমতা 43টা ক্রমশ নেমে আসছে। 8 থেকে 10% পিছিয়ে আসা মানে যথেষ্ট ইম্প্যাক্ট। থেকে 10% পিছিয়ে আসবে এই ভোট, তাই ধারণা। এখনো অব্দি পিছিয়ে রয়েছেন। এখন যদি কেউ ওপিনিয়ন পোল করে, তার মানে আবার খেলা ঘুরে যেতে পারে। খেলা ঘুরে যেতে পারে মানে একদমই, যেটা আমার প্রেডিকশন আছে, বিজেপি 20+ হবে। 20+তে গিয়ে কোথায় দাঁড়াবে সেটা যতদিন যাবে। এইটার ফলে কি হয়েছে, এতটাই মাইলেজ পেয়ে গেছে, যার জন্য পশ্চিমবঙ্গের মানুষ মোটামুটি একটা জায়গায় কনভার্জ করে গেছে। আজকে আপনি যদি এটাও ভাবেন যে বিজেপির কোনো অর্গানাইজেশন নেই, পশ্চিমবঙ্গের মানুষই বিজেপিকে এগিয়ে নিয়ে যাবে। এইরকম মানুষ বিজেপিকে এগিয়ে নিয়ে যাবে। কৌস্তব রয়েছে, অরিত্র রয়েছে, দুজনের কাছেই যাবো, কিন্তু অনেকে ছবিও তুলছে। কোথায় থাকো তোমরা? সুলঙ্গই দক্ষিণ পাড়া। সুলঙ্গই দক্ষিণ পাড়া, এদিকেই পাশেই তো পাশেই। 26,000 চাকরি চলে গেল বাংলায়। চলে যাচ্ছে, এখন তো আমাদের গরিবদের পেটেই লাথি পড়ছে। কি কেন তোমার পেটে কে লাথি মারলো? এই যে এনকেডি এসে মাল ঠাল নষ্ট করে চলে যাচ্ছে, ভাঙচুর করেছে আমাদের। কত অবধি পড়াশোনা করেছো? আমি এই 12 পাস। 12 পাস। তা তুমি তো নিজের মতন করে ভালো এই কাজকর্ম করছো। হ্যাঁ, তা করে খেতে দিচ্ছে না তো। আমরা এসে রাস্তা সাফ করে নিচ্ছি, করে বসছি, আবার ব্যবসা শেষ হয়ে গেলে তোমার সাফ টাফ করে নিয়ে যাচ্ছি। তারপরেও আজকে এসে মানে ধুমকি দিয়ে গেছে। এই 26,000 চাকরি যে চলে গেল, এর জন্য দায়ী কে? দায়ী সরকার। সরকার ছাড়া দায়ী কে হবে? সরকার দায়ী। অবশ্যই, চাকরি তো সরকারই দেবে। সরকারি চাকরি সরকার দেবে, সেই সরকারি চাকরি চুরি হলে সরকারকেই দায়ী দিতে হবে। অবশ্যই। খুব সিম্পল হিসাব। কৌস্তব, তোর নাম কি? দিব্যেন্দু রয়। দীপেন্দু রায়। কি করো তুমি? আমি এখন এই যে আমার সাইডে দোকান আছে, চাকরি বিক্রি- বাকরি নেই আমাদের, এই কাবাবের দোকান। কাবাব? এখানে রাস্তায় আমরা কাজ কি করি। কাবাব? নন চিকেন কাবাব। দেখি একটু। তো চাকরি বাকরি নেই, কাবাবের দোকান খুলেছো। তো মমতা ব্যানার্জি তো বলছেন যে চপের দোকান খুলতেই। কিন্তু এইভাবে তো আমাদেরকে করে খেতে দিচ্ছে না। এখানে আমরা যে করে খাবো তাতেও আমাদেরকে ডিস্টার্ব করছে। তো এই কাবাবের দোকানে রয়েছো? তো আমি একবার কাবাব রাতে খাবো। কাবাব গরমের মধ্যে আর খেতে ইচ্ছা করছে না, কিন্তু তুমি খুব ভালো থাকো, কারণ সৎ পথে। রাত্রে ঘুমায় তো? আমাদেরকে খেতে দিচ্ছে না। রাত্রে ঘুমায় তো? অবশ্যই করে এতটা মাল যদি নষ্ট করে দিচ্ছে, রোজের পর আমাদেরকে আসছে, আমাদের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে। আমি একবার, কৌস্তব রয়েছে এখানে, কৌস্তব খুব সিম্পল হিসেব দিব্যেন্দু বলে এই ভাইটি দিল।
সরকার চাকরি দেবে, সেই চাকরি চুরি হলে তো সরকারই দায়ী হবে। তা এটাই তো বেসিক সিম্পল ইকুয়েশন। তা মমতা বন্দ্যোপাধ্যায় তার অন্যতা করছেন কেন? সিম্পল বিষয়টা এটাও খুব সিম্পল বিষয়। এখন চোর বলতে তুমি কি বোঝো, রাস্তাঘাটের লোকজনকে জিজ্ঞেস করো, কি বলছে? সবাই বলবে চোর বলতে তৃণমূল বলে বুঝি। এটা একদম খুব স্বাভাবিকভাবে ঠিক বলছে। এটা মানুষের মনের কথা হয়ে গেছে। যেভাবে চুরি জোচ্চুরি হয়েছে, এই যে এতগুলো একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আমি তো বলেছি এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সরকারের তো অনেক বড় বড় হোতারা ছিল, কদিন আগে আওয়াজ দিত না, দুর্নীতি প্রমাণ হলে ফাঁসির মঞ্চে ঝুলে পড়বো। কোথায় ঝুলছে এখন? কে ঝুলতে না করেছে? ঝুলতে কে বারণ করেছে? তা আলটিমেটলি এই যে প্রমাণিত দুর্নীতি, এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এফেক্টেড কারা হচ্ছে? বাংলার মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা এরা কষ্ট করে চাকরি পাচ্ছে। আমার তাদের প্রতি সহানুভূতি নেই যারা তৃণমূল কংগ্রেসের নেতাদের ধরে চাকরি পেয়েছে, পয়সা করে দিয়ে চাকরি। কিন্তু একটা জিনিস তাদের বলবো, যাদের টাকা দিয়েছেন তাদের নাম বলুন, আর যাদের টাকা দিয়েছেন তাদের কলার ধরুন। 26,000 চাকরি এই যে চলে গেল, এটাও তো খারাপ। মানে 26,000 চাকরি চলে যাওয়া বাড়াবাড়ি নয়? তুমি তো আইনজীবী, কি করবে হাইকোর্ট? কি করবে? মানে বেচে দেবে? না, না, এই যে মুরগি, এই যে কাবাবের যে মুরগিটা রয়েছে, সেই মুরগিটার থেকে আমি মশলাটাকে আলাদা করতে পারবো না? মশলাটা তো যদি দুর্নীতি হয়। দীর্ঘদিন ধরে মামলা চলেছে, ওএমআর শিট নেই, যে স্ক্যান্ড ইমেজ আছে সেই স্ক্যান্ড ইমেজগুলো নেই। যখন জিজ্ঞেস করা হচ্ছে সেগুলো সার্ভারে কোথায়, বলছে নেই। প্রথমে বলছে আছে, তারপরে বলছে নেই। কোন এজেন্সিকে রিক্রুট করেছে এসএসসি বলছে আমরা জানি না, কোনো থার্ড পার্টি এজেন্সিকে রিক্রুট করা হয়েছে কিনা। পাহাড় প্রমাণ দুর্নীতি দেখার পর হাইকোর্ট কি করবে? বেসিক্যালি যেটা আমি অন্তত বুঝতে পারলাম, ময়ূক, একটা জিনিস, হাইকোর্ট এই যে কথাটা, অবজারভেশনটা কতটা ইম্পর্টেন্ট, এই যে এডুকেশনাল এই সিস্টেমটার সাথে জড়িত যারা ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ার কারিগর, তারা এখানে যদি এরকম কালিমালিপ্ত হয়ে থাকে বিষয়টা, তাহলে তো আগামী প্রজন্মের ভবিষ্যৎ গড়ার দিকটা, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন উঠবে। হাইকোর্ট সেটা নিয়ে কোনো রিস্ক নিতে চায় মানে তুমি বলছো এই যে কাবাবের যে মুরগি, সেই মুরগির ওপরে যে মশলা, সেইটার নেই এখন পুরো। এখন তুমি কাবাব আর আলুর চপ বানিয়ে দাও, তাহলে তোমার আর মমতা ব্যানার্জি বলছে তো, তোমার আর মমতা ব্যানার্জির মধ্যে খুব একটা তফাৎ থাকবে না। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলছেন চপ। মমতা ব্যানার্জি তো মুখ্যমন্ত্রী, যে বেকাররা চাকরি চাইতে বলছে গলায় মুড়ির টিন জুড়ে ঝুলিয়ে বেরিয়ে পড়তে। বাড়িতে ফেরাবাজ ভাইপোটাকে তো বলে না যে গলায় একটা মুড়ির টিন ঝুলিয়ে ছড়া বাদাম নিয়ে বেরিয়ে পড়, গরু চুরি কয়লা চুরি না করে। এগুলো বাংলার মানুষ যখন চাকরি চাইছে, বেকার ছেলেমেয়েরা চাকরি, তাদের উদ্দেশ্যে হলো কাবাবের গাড়ি দাও, আলুর চপ ভাজো, মুড়ি নিয়ে বেরিয়ে পড়ো। বাড়ির ফেরাবাজটাকে তো বলতে পারে। আমি অরিত্র এখানে রয়েছে, খুব জনপ্রিয় অভিনেতা অরিত্রর একেবারে সুপারস্টার অরিত্রকে হ্যাঁ সবাই ওর ফ্যান। অরিত্র আজকে বাংলায় এই যে একেবারে তুমি গ্রাউন্ডে এসে দাদারা সবাই দেখছে এখানে, আমি কাবাব নিয়ে একটা কারণেই বলছি, কাবাবের দোকানের জন্য মুরগির ওপরের মশলাটার মতন দুর্নীতিটা আমি ভেবেছিলাম, পরে হিসেব করে যা বুঝতে পারছি এটা পুরোটা মিক্সির মধ্যে ঢুকিয়ে দিয়ে এটা হালিম হয়ে গেছে। না পাওয়া যাচ্ছে সর্ষের দানা, না পাওয়া যাচ্ছে ডালের কোনো অংশ। মানে এটা করে আসলে দায়টা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। দেখুন, দায় নিতে তো হবেই, কিন্তু সেই দায় নিতে জানতে গেলে মুখ্যমন্ত্রীর থেকেও বেশি ওনার যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে লিডার। কিন্তু ওনার মধ্যে এখন সেই লিডারশিপের খানিকটা অভাব রয়েছে। দায় সেই নেন যিনি নিজেকে লিডার বলে মনে করেন। আপনি 26,000 চাকরি চলে গেছে বলে আমরা আজকে এত চর্চা করছি, করছি। দেখুন, যে কোনো ক্রাইমের দুটো ইম্প্যাক্ট থাকে, একটা ডিরেক্ট ইম্প্যাক্ট, একটা ইনডিরেক্ট ইম্প্যাক্ট, প্রত্যক্ষ আর পরোক্ষ। প্রত্যক্ষ প্রভাবটা হচ্ছে এই যে 25-26,000 লোকের চাকরি গেছে, একটা ইকোনমিক টার্বিউলেন্স, একটা সোশ্যাল টার্বিউলেন্স। কিন্তু ইনডিরেক্ট বা পরোক্ষ ইম্প্যাক্টটা আরও গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই যে 25-26,000 এর মধ্যে এই যে অধিকাংশ অযোগ্য শিক্ষক, তারা যে এতদিন নিযুক্ত ছিলেন, তারা যে জেনারেশনটাকে ট্রেন করেছেন, তারা বাচ্চাদের পড়িয়েছেন 8 থেকে 10 বছর ধরে, তারা যে পড়ালেন, এই ছেলেমেয়েগুলি বড় হয়ে কি শিখলো? ভুল শিখলো। এবং তারা যখন বড় হয়ে যে তারা যখন জব মার্কেটে আসছে, তারা যখন প্যারেন্টিং করছে, তারা যখন একটা নেক্সট জেনারেশন লিড করছে, সেইটা কিন্তু ওভারনাইট কিন্তু সংশোধন করা যাবে না। তার মানে 2016 সাল থেকে যারা পড়ালো আমার বাচ্চাকে, তাদের এখন চাকরি চলে গেল না, শুধু পড়ালো, এবং যে লোকটা পড়িয়েছে সেই লোকটা তো নিজেই আলটিমেটলি মাধ্যমিক পাশ করার তার যোগ্যতা নেই, এখন জানা যাচ্ছে সাদা খাতা জমা দিয়ে পাশ করেছে, ইত্যাদি ইত্যাদি। তার মানে ছাত্রদেরকে পড়ানো হয়েছে, ভুল পড়ানো হয়েছে, অযোগ্য অশিক্ষিত লোকজন পড়িয়েছে। তাহলে যে ছাত্রদের ট্রেনিং হলো, সেই ছাত্রদের জীবনটা অন্ধকার হয়ে গেল। এবং আমি লিখে দিতে পারি যে এত বড় ক্রাইম, এটা ওভারনাইট সলভ করা যাবে না, এবং অন্তত 2 দশক আমাদের জেনারেশন পিছিয়ে গেল। 2 দশক মানে প্রায় 12 বছর জেনারেশন পিছিয়ে যাওয়া খুব ভয়ঙ্কর ব্যাপার। গোটা বাংলায় এই মুহূর্তে রয়েছেন যারা বাইক করে যাচ্ছেন, এত রাতেও বেশ হই হুল্লোড় আছে। কিন্তু একটাই আফসোস, এই রাজারহাট নিউ টাউনের পরে আরো বিভিন্ন জায়গাতে রাজারহাট নিউ টাউনের এই জাঁকজমক গমগমে ব্যাপারটা, এটা দেখতে চেয়েছিল বাংলার মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে
ল্যাংচা হাব আর চপমুড়ির হাব বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, আর শেখ শাহজাহানদের ওই মাছের হাব তৈরি হয়েছে। এই মুহূর্তে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, কিন্তু অন্যদিকে শুভ্রাংশু আমার অপর প্রতিনিধি রয়েছেন। সেই প্রতিনিধি ঠিক কার সাথে রয়েছেন একবার দেখে নেব। শুভ্রাংশু। হ্যাঁ ময়ূক, আমরা এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে সাহাপুর এলাকা, বুড়ো শিবতলা। আজকে সারাদিন আমাদের সঙ্গে যিনি প্রচারে ছিলেন, আমি অন্তত সন্ধ্যা থেকে দেখছি বিশাল ভিড় নিয়ে, বিশাল মেশিন নিয়ে প্রচার করছিলেন। তো মালাদি, এই যে প্রচার আজকে এতক্ষণ ধরে প্রচার আমি দেখলাম, আপনি ভিড় আপনার সঙ্গে যেন জনপ্লাবন যাচ্ছে। তো এখন এত গভীর রাত, এত মানুষ, কি মনে হচ্ছে? জনগণ আমাদের সঙ্গেই আছেন, তৃণমূলের সঙ্গেই আছেন, এটা প্রমাণ হয়ে গেল। মানে 116 আমি নিজেও ভাবতে পারিনি, এবং 117 পরপর দুটো ওয়ার্ডে প্রচার করলাম। দুটো ওয়ার্ডের প্রচারে এত মানুষের ঢল যে মানুষ চলেছে আমাদের সঙ্গে। যত এগোচ্ছি মানুষ আরও জয়েন করছে। আমি দীর্ঘ 30 বছর আমি কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর, এমএমআই, প্রথম মহিলা চেয়ারপারসন। আমি প্রথমে এমএমআইসিও ছিলাম, প্রথম এমএমআইসি মহিলা আমি ছিলাম। তারপরে মহিলা চেয়ারপারসন ছিলাম আমি। কলকাতা পৌরসভার ইতিহাস এটা রেকর্ড 2015-তে, এবং এখনও অবধি আছি। তো সেখানে মোটামুটিভাবে আমার যাতায়াত এমএমআইসি থাকাকালীন বা ধরুন চেয়ারম্যান থাকাকালীন বিভিন্ন জায়গাতে আমার ওয়ার্ডগুলোতে ভীষণভাবেই চেনা জানা ঘোরা। কর্মীরা আমাদের সঙ্গে, এখন যারা কাউন্সিলর হয়েছে তখন তারা জুনিয়র কর্মী ছিল, অনেক দিন থেকে তাদের দেখছি। কেউ হয়তো রাজনীতিতেই আসেনি। আমার 59টা ওয়ার্ড নিয়েই আমাদের কলকাতা, দক্ষিণ কলকাতা কনস্টিটুয়েন্সি। সমস্যা নিয়ে এই নিয়ে থাকবো জীবন, আর আমি বলে কোনো কথা নেই। আমি এটাতে বিশ্বাসী, মানে আমরা সবাই মিলেই কিন্তু সংগঠন, আমরা সবাই মিলেই কিন্তু তৃণমূলটাকে ভালোবাসি, আর সবাই মিলেই কিন্তু আমরা গাঁটছড়া বেঁধে কাজটা করি। সুতরাং মানুষের সমস্যার পাশে যেমন বিধায়কও থাকে, কাউন্সিলর তো নিত্যদিন থাকে, সকাল থেকে রাত অবধি। আমার প্রত্যেকটা কাউন্সিলর ভীষণ পরিশ্রমী। বিশেষ করে আমার পাশে অমিত বসে আছে, ওর ওয়ার্ডে আজকে করছিলাম, অমিত সিং, কৃষ্ণা সিং, তারকদা অতটা হাঁটলে দেখলেন, তারক সিং অতটা হাঁটলেন এই বয়সে। আমিও বলছিলাম গাড়িতে উঠে আসুন, কিন্তু তিনি হাঁটলেন, যে আমাকে পরিচয় করাচ্ছেন। সুতরাং এটার তো মূল্য দেওয়া যায় না, কারণ এটার কোনো মূল্য হয় না। এটা মনের ভালোবাসা, শ্রদ্ধা, ভালোবাসা না থাকলে এটা হয় না। আর মানুষের ভালোবাসা তো দেখছিলেনই, মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে, কাউকে শিখিয়ে দিয়েছে, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রার্থীকে সমর্থন করছেন। মমতা দিকে তারা আবেগ দিয়ে, মন দিয়ে, অন্তর দিয়ে ভালোবাসেন। তাই জন্যে তৃণমূলের যেই প্রার্থী হবে তারই আশীর্বাদ মানুষের পাবেন। বিজেপির যিনি প্রার্থী এসছেন রায়গঞ্জ থেকে এখানে, তাকে নিয়ে কিছু বলবেন না চুপ করে থাকবেন? দেখুন, বলার কিছু নেই, তবে মানুষ হাতের কাছে যাকে পাবেন তাকেই তো ভোটটা দেবেন। সুতরাং আমি তো টেস্টেড, কারণ আমাকে 5 বছর মানুষ পেয়েছে কি পায়নি সেটা তো মানুষ, জনগণই বলবে। শুধু আমি তো টেস্টেড। এখন যারা টেস্টেড নয় তারা এসেছেন, ভোট চাইছেন, তাদের প্রচার যে কর্মসূচি থাকে সেটা নিয়ে তারা ভোট চাইতেই পারেন। মানুষ যাকে গ্রহণ করবে সেটা তো শেষ কথা বলবে 1 জুন, এবং রেজাল্ট বেরোবে 4 জুন, সেখানেই বোঝা যাবে। তিনি তো সংসদে আপনারও সঙ্গে ছিলেন, সহকর্মী ছিলেন। প্রচারের ক্ষেত্রে তাকে কোনো আপনি পরামর্শ দেবেন কীভাবে প্রচার করতে হবে এই এলাকায়, বা কী করতে হবে? বাবা, আমার এত সাহস নেই, আর অত আমার উচিতও নয়। এটা দেখুন, সৌজন্য বোধ আমার আছে, শালীনতা আমি মেনটেন করি। সুতরাং সেক্ষেত্রে আমার কাউকে পরামর্শ দেওয়ার কোনো দরকার নেই। আমার ছেলে মেয়েদের আমি বরং বলতে পারি যে কোনো রকম বক্তৃতায় হোক, মিছিল মিটিংয়েই হোক, কোনো রকমভাবে তারা যেন শালীনতার গণ্ডি না পেরোয়, এবং সেটা যেন কাউকে আঘাত না করে। প্রার্থী সে অন্য দলের প্রার্থী হতেই পারে, কিন্তু তাকে ব্যক্তিগত চরিত্র হনন, কুৎসা করা, এগুলো আমার কালচারে নেই, এবং আমি এটা পছন্দ করি না। আমি আমার ছেলে মেয়েদের বা আমাদের কর্মীদের বা আমার কাউন্সিলরদের আমি সেই মতেই দিই যে কখনো যেন সেটা লঙ্ঘিত না হয়, অর্থাৎ শালীনতাটা, সৌজন্যবোধ যেন বজায় থাকে। তাহলে এবার ভোটে এই অঞ্চলে যেন ভোট, বাংলার ভোট মানে একটা গরম গরম ব্যাপার থেকে ওকে এ বলছে, ওকে ও বলছে, এখান থেকে এখানকার মানুষ কি বঞ্চিত হবে? না হলে কি আপনি খুশি হবেন? এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে মানুষ প্রতিদিন পেপারে দেখে এও বলেছে, না হচ্ছে, আমার তো সেটা দেখার দরকার নেই। দক্ষিণ কলকাতায় একটা সাংস্কৃতিক পীঠস্থান, আমরা এই কালচারটা এখানে খুব কষ্ট করে রাখার চেষ্টা করি।
সুতরাং আমাদের মানে একটা কথা আছে না, আপনি আচরি ধর্ম পরেরই শিখাও। আমি যদি নিজে এটা না শিখি, আমি পরের কি শেখাবো? আমি পরকে কি শেখাবো? আমাকে আগে তো আমার কনস্টিটিউন্সির মধ্যে আমার সবাইকে শেখাতে হবে যে এই ধরনের সৌজন্যবোধ বা শালীনতা। আচ্ছা, প্রার্থী ধরুন অন্য দলের প্রার্থী যাচ্ছেন, তাকে কোনো রকম অশালীন কথা বলা, এটা তো ঠিক নয়। এবার রাজনীতিতে এটা কখনোই উচিত নয়। আমরা সম্মান দিতে জানি, এবং সেই জন্য সম্মান দিলে সম্মান পাওয়া যায়। সুতরাং আমি যদি না দিই তাহলে আমাকে তারা অসম্মানিত করবে। আর আমি যদি তাদের বা আমার কর্মীরা যদি তাদের সম্মান দেয়, তারা কখনোই হাজার চেষ্টা করলে প্রথম যদি মনেও করে যে করবে, দেখবেন পিছিয়ে যাবেন, তারা আর করতে সাহস করবেন না। আপনি তো আগেও করেছেন, আপনার সম্পর্কে কেউ খারাপ কথা বলে না, মানে খারাপ কথা বলেন এমনটা কেউ বলে না, কিন্তু আপনি যেটা করেন সেটা তো আরও বিভিন্ন জায়গায়, মানে আপনার কলকাতার বাইরেও তো তৃণমূল বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জেলায় আছে, বিভিন্ন আরও সাংসদ আছেন, তাদের মুখে তো এই কথাগুলো শোনা যায়। সেখানে আপনার এই যে আপনার মত, সেগুলো তাদের কাছে যায় না, পৌঁছায় না, এই সুবাতাস পৌঁছায় না ওখানে। সবার দায়িত্ব তো আমি নিয়ে বসে নেই। আমি আমার কথা বললাম, তারা তাদের কথা বলবে। কেউ বলেছেন বলে আমার এমন কিছু বলছেন না যেটা খুব সমালোচনা হবে। দু একজন, দেখুন, মহিলাদের সম্মান করাটা উচিত। মহিলাদের সম্মান করা, মহিলাদের সম্বন্ধে ভালো ভাবা, বা আমাদের মুখ্যমন্ত্রীর সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেন, সেটা কি উচিত? সেটা কি সৌজন্যবোধ? সেটা কি শালীনতা? সেটা কি কোনো শিক্ষা, কালচার? সুতরাং সেই মহিলাকে, যিনি একজন মহিলা মুখ্যমন্ত্রীকে সম্মান করতে জানেন না, তিনি কি করে নারীদের সম্মানের কথা ভাববেন বা বলবেন? এটুকুই বলতে পারি। যদি সারাদিন প্রচার করলেন, এবার কি বাড়ি না আরেকটা প্রচার? না, আমার এখন আজকে আমাদের জয়মঙ্গলার মন্দির চণ্ডী পুজোও আছে, যেমন মঙ্গলবার চণ্ডী পুজোও যেমন হয়, আবার আজকে বজরংবলীর পুজো আছে। সুতরাং অনেকগুলো জায়গায় বজরংবলী, আমি কয়েকটা মন্দিরে পরপর গেলাম, সকাল থেকেই যাচ্ছি, আবার এখন যাব। এখনও দু এক জায়গায় যাওয়া বাকি আছে, সেগুলোতে মিলিত হব। পরে আমি আমার অফিসে পৌঁছাবো। আমার সারাদিন যারা আমার ব্যাক অফিসে কাজ করছে, বা ধরুন আমাদের মেন ইলেকশন অফিসে কাজ করছে, তাদের সাথে কথা বলবো, পরের দিনের কর্মসূচি ঠিক করব। তারপরে বা ঠিক করাই আছে, সেটাকে দেখে নেব, দেখে নিয়ে তাদের কিছু পরামর্শ দেওয়ার থাকলে দেব, কথা বলার থাকলে নিশ্চয়ই কথা বলবো, তারপরে বাড়ি চলে যাব। প্রচার শেষ হয়নি, এখন আরেকটা জায়গায় এসছেন, সামান্যক্ষণ হয়তো বিশ্রাম, আমার সঙ্গে কিছুক্ষণ হয়তো বসেছেন, আবার প্রচার, ক্লান্তি নেই। বলছেন এরপরও আরও অনেক কাজের কথা, আরও অনেক জায়গায় কাজ আছে। একটা কথা বললেন, কে কি বলল সেটা মুদ্রা কথা নয়, মুদ্রা কথা তিনি ভালো কথা বলবেন, সুকথা বলবেন, তাতে অন্যরা যদি শিখুক, না শিখলে তিনি তার ভালোটা চালিয়ে যাবেন, সেই নিয়ে কোনো গরমিল হবে না, তাই তো দিদি? রিপাবলিক বাংলায় এবার অন্যান্য ব্রেকিং নিউজ। এই যে খবরটা এখন করলাম মালা রায়ের সঙ্গে, এরপর অন্য নেতার সঙ্গে অন্য দিন।